শুভ সন্ধ্যা সবাইকে। আজ 23 ফেব্রুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, তবে কি সত্যি সত্যি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরতে হচ্ছে ভূপেন বোরাকে? ভূপেন দেবব্রতকে জরুরি তলব দিল্লিতে। গৌরব গগৈ এবং ভরত নরহকে নয়া দায়িত্বে আনার জোর জল্পনা। 33% মুসলিমকে বাদ দিয়ে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। শিলচর রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের দাবি ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির। 1500 কোটি খরচে 3 লক্ষ কোটির ব্যবসা মহাকুম্ভে। বরাদ্দ অপচয়, ব্যক্তিগত জমিতে সরকারি ডাস্টবিন কাজে আসছে না জনগণের। এবং সর্বশেষ খবরটি হলো, ভুবন মেলার ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশ সুপার, আশ্বাস পর্যাপ্ত নিরাপত্তার। এবারে শুনুন বিস্তারিত খবর। তবে কি সত্যি সত্যি প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরতে হচ্ছে ভূপেন বোরাকে? শনিবারের রাজনৈতিক তৎপরতা তেমনই ইঙ্গিত দিচ্ছে। জানা গিয়েছে এআইসিসি নেতৃত্ব ভূপেন বোরা ও বিরোধী দলপতি দেবব্রত শইকিয়াকে দিল্লিতে জরুরি তলব করেছে। আজই দিল্লি যেতে হয়েছে উভয় নেতাকে। বর্তমানে বরাক উপত্যকায় দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, কিন্তু জরুরি তলবে রবিবারই তাকে কর্মসূচি কাটছাট করে দিল্লি যেতে হয়েছে। সম্প্রতি প্রদেশ কংগ্রেসের কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে ঘাঁটি গাড়েন। ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস জানিয়েছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ভূপেন বোরাকে সরিয়ে গৌরব গগৈকে বসানোর জন্য তারা রীতিমতো চিঠি নিয়ে হাজির হয়েছিলেন দিল্লির দরবারে। কিন্তু কংগ্রেস নেতৃত্ব তাদের সাক্ষাতের সময় দেননি। তখন মনে হয়েছিল বিষয়টি নিছকই জল্পনা, কিন্তু শনিবার দিশপুরে প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে এদিনই দিল্লি থেকে জরুরি তলব এসেছে। আজই বোরা ও দেবব্রতকে যেতে হয়েছে, আর এতেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যদিও ভূপেন বোরা সম্প্রতি জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পদ নিয়ে তার কোনো মোহ নেই। সভাপতি হওয়ার জন্য তিনি কখনোই দলীয় নেতৃত্বকে অনুরোধ করেননি। দল তাকে দায়িত্ব দিয়েছিল, তাই তিনি পালন করে চলেছেন। নেতৃত্ব যদি কাল বলে তাকে সরে যেতে, তিনি স্বচ্ছন্দের সভাপতি পদ থেকে সরে গিয়ে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন। যদিও দলীয় সূত্র বলছে, সম্প্রতি গৌরব গগৈকে টার্গেট করে হিমন্ত বিশ্ব শর্মা সরকার যেভাবে মাঠে নেমেছেন, তার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মোটেও গাজরা দিয়ে উঠতে পারেনি। সাংসদ রকিবুল হোসেনের উপর হামলার পরেও ভূপেন বোরা নেতৃত্বাধীন দলের নেতাকর্মীদের প্রতিক্রিয়া ছিল নিছকই সাদামাটা। এমনকি বিধানসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী এপিএসসি কেলেঙ্কারি নিয়ে যেভাবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে একের পর এক হামলা করে যাচ্ছিলেন, তখনও কংগ্রেস বিধায়করা নীরব দর্শক শ্রোতার ভূমিকায় ছিলেন। এতে করে ভূপেন ও দেবব্রতর উপর বেজায় খেপেছে কংগ্রেস হাইকমান্ড। উভয়কেই তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে খবর। ও ভূপেন বোরার জায়গায় গৌরব গগৈর নামই চর্চার সবচেয়ে শীর্ষে রয়েছে। তবে বিরোধী দলনেতা পদ থেকে দেবব্রত শইকিয়ার জায়গায় নাও বইচার বর্ষিয়ান বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভরত নরহকে দল দায়িত্ব দিতে পারে বলে খবর। যদিও এসব বিষয় এখন জল্পনার মধ্যেই রয়েছে। জানা গিয়েছে সম্প্রতি নতুন দিল্লিতে কংগ্রেসের সাধারণ সম্পাদকদের বৈঠকে স্থির হয়েছে 26-এর আগে আসাম কংগ্রেসকে ডেলে সাজানো হবে। বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিরুদ্ধে সরাসরি মাঠে নামার কৌশল স্থির হয়েছে। ভূপেন বা দেবব্রত শইকিয়াদের দিয়ে যে এটা সম্ভব নয়, তা গত লোকসভা নির্বাচন সহ পরবর্তীতে বিধানসভা উপনির্বাচনে আজ পেয়েছে কংগ্রেস নেতৃত্ব। তাই সময় থাকতেই নেতৃত্বে পরিবর্তন এনে ঘর গুছিয়ে ফেলতে উদ্যোগী হয়েছে এআইসিসি। পরবর্তী খবরটি হলো, 33% সংখ্যালঘু ভোটারকে দূরে সরিয়ে রাখার কোনো প্রশ্নই উঠে না। সোজা ভাষায় একথা জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শইকিয়া এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বলেছেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে দল 100 আসনে জেতার লক্ষ্যে কাজ করে চলেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনে বিজেপির প্রধান লক্ষ্য এককভাবে দলের আসন সংখ্যা 63 নিশ্চিত করা, যাতে বিজেপির পক্ষে একাই সরকার গঠনে কোনো বাধা না থাকে। তবে দুই শরিক অগপ ও ইউপিপিএলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। হিন্দু মুসলিম বিভাজন করে কংগ্রেস এতদিন রাজনীতি করেছে, এই অভিযোগ করে দিলীপ শইকিয়া এদিন বলেছেন, বিজেপির উন্নয়নমূলক রাজনীতিতে এ ধরনের সাম্প্রদায়িক বিভাজনের কোনো স্থান নেই। বিজেপির চোখে সব সম্প্রদায়ের সমান গুরুত্ব। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন, তাহলে আগামী নির্বাচনে মুসলিম ভোটারের চিত্ত জয়ের জন্য বিজেপি কাজ করবে? শইকিয়া বলেছেন, আসামে মোট ভোটারের 33% সংখ্যালঘু সম্প্রদায়ের। এদের বাদ দিয়ে কিভাবে উন্নত আসাম গড়ে তোলা সম্ভব? উন্নয়নের যে এজেন্ডা নিয়ে বিজেপি আসামে ক্ষমতায় এসেছে, সেখানে বিপুল সংখ্যক একটি সম্প্রদায়কে বাদ দিলে তো মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে পড়ব।
ফলে উন্নয়নের এই ধারায় সংখ্যালঘুদের সামিল করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আসামকে দেশের প্রথম 5টি উন্নত রাজ্যের মধ্যে তুলে আনতে হলে সব সম্প্রদায়কে সমান অংশীদারিত্বে এনেই আমাদের এগোতে হবে, এভাবেই ব্যাখ্যা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তার এই ব্যাখ্যার বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠছে যখন শইকিয়া বলেন, আগামী নির্বাচনে বিজেপির লক্ষ্য 100 আসনে জয়লাভ। এখন পর্যন্ত 85 আসনে জয় নিয়ে আমরা নিশ্চিত, ফলে আমাদের লক্ষ্য আরো 15টি আসনেও বিজেপির জয়যাত্রাকে অব্যাহত রাখা। এভাবেই বলেছেন শইকিয়া। তার এই ব্যাখ্যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যের, কারণ ডেলিমিটেশনের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে বিজেপির তাবড় নেতা বলে আসছেন যে আসন পুনর্বিন্যাসের ফলে 95-96 থেকে 100 আসনে খিলঞ্জিয়া বা ভূমিপুত্রের জয়লাভ নিশ্চিত হয়ে গেছে। বাকি আসনগুলো মুসলিম অধ্যুষিত, ফলে সেগুলো বিজেপির টার্গেট লিস্টে নেই। কিন্তু দিলীপ শইকিয়া এদিন প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন যে 100 আসনে জিততে হলে মুসলিম ভোটারদের সমর্থনও প্রয়োজন। রাজ্য বিজেপি সভাপতি এদিন আরো জানিয়েছেন, আগামী নির্বাচনের দিকে লক্ষ্য রেখে দল ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে অভ্যন্তরীণ সমীক্ষা করে কোন কেন্দ্রে কোন প্রত্যাশীর বিরুদ্ধে কতটা প্রতিষ্ঠান বিরোধিতা রয়েছে, কার পক্ষে সমর্থন বেশি, এগুলো যাচাই করে নেওয়া হবে। যে প্রত্যাশীর জয়ের সম্ভাবনা বেশি, মনোনয়নের ক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সাংগঠনিক শক্তি বিস্তারের উপরই এখন থেকেই কাজ শুরু করে দেওয়া হয়েছে। শইকিয়া বলেন, রাজ্যের বিজেপি সরকার যেভাবে কাজ করে চলেছে তাদের জনসমর্থন পুরো দলের পক্ষে রয়েছে। আসাম চুক্তির 6 নম্বর দ্বারা বাস্তবায়নের জন্য সরকার যে পদক্ষেপ করছে তাতে ভূমিপুত্রদের রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত হবে এবং সেটা বিজেপির জনসমর্থনের ভিত্তিকে আরো মজবুত করবে। অপরদিকে বরাদ্দ অপচয়, ব্যক্তিগত জমিতে সরকারি ডাস্টবিন কাজে আসছে না জনগণের। দুর্লভচূড়া উন্নয়ন খণ্ডের আওতাধীন পাটাহাউরি জিপিতে ওয়ার্ড ভিত্তিক ডাস্টবিন তৈরির জন্য হাতে নেওয়া প্রকল্প বাস্তবায়নে যে কোনো গাইডলাইন মান্যতা পায়নি এর এক দৃশ্য ক্যামেরাবন্দি হয়। দেখা গেছে সরকারি বরাদ্দে গড়ে তোলা ডাস্টবিনটি অকেজ বা অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে পাটাহাউরি গ্রামের জনৈক আব্দুল হান্নানের বসত বাড়িতে। বিষয়টি তদবির করে জানা যায়, জিপি কর্তৃপক্ষ নাকি কারোর সঙ্গে কোনো আলোচনা না করেই ওই স্থানে ডাস্টবিনটি তৈরি করে দায় সেরেছেন। তবে ওই ডাস্টবিনটি এলাকাবাসীর কোনো কাজে লাগাতো দূরের কথা, যে ব্যক্তির বাড়িতে ইউনিটটি তৈরি করা হয়েছে তাদেরও কোনো কাজে আসছে না, যার ফলে পরিত্যক্ত বর্জ্য পদার্থ ফেলার ডাস্টবিনটি এতটাই সাফসুতরো দেখাচ্ছে যে ওটাই মনে হচ্ছে স্বচ্ছ ভারতের এক মাইল ফলক। এদিকে ডাস্টবিনটি অব্যবহৃত থাকার মূল কারণ হচ্ছে যে বাড়িতে ইউনিটটি গড়া হয়েছে সেখানে আশেপাশে আর কোনো বসত বাড়ি নেই। অন্যদিকে এমন প্রশ্ন উঠছে যে যদি ইউনিটটির কাছে বাড়িঘর থাকতো তাহলে পাশের বাড়ির বর্জ্য পদার্থ আব্দুল হান্নান তার বাড়ির একেবারে সামনে থাকা ডাস্টবিনে কি ফেলতে দিতেন? আর দিলে পরিত্যক্ত বর্জ্য পদার্থ থেকে নির্গত দুর্গন্ধ ও দূষণে তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস করতে কি পারতেন? উল্লেখ্য, রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের পঞ্চদশ কমিশনের বরাদ্দ রাশির এক অংশ জিপির 10 ওয়ার্ডে বর্জ্য পদার্থ যত্রতত্র না ফেলে বিজ্ঞানসম্মতভাবে এক স্থানে ফেলে দূষণ নিয়ন্ত্রণের জন্য ডাস্টবিন তৈরির নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে ডাস্টবিন তৈরির কাজে জিপিগুলোকে আর্থিক সাহায্য এবং পরিকল্পনা তৈরির দায়িত্ব প্রদান করেছিল জনস্বাস্থ্য কারিগরি বিভাগের উপর তাদের ভাগের পঞ্চদশ কমিশনের বরাদ্দ থেকে। উন্নয়ন খণ্ডের পাটাহাউরি জিপি সহ মোট 14টি জিপিতে এ যাবৎ যতটি ডাস্টবিন তৈরির কাজ সম্পন্ন দেখানো হয়েছে বিভাগীয় খাতাপত্রে, এর সিংহভাগ কাজের বাস্তবায়ন এখনো সম্পূর্ণ হয়নি। কোথাও ইটের দেয়াল হয়েছে কিন্তু নেই দরজা ও চালের টিন, কোন ইউনিটের রং চড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু স্থান সঠিক না থাকায় পরিত্যক্ত এবং অব্যবহৃত রয়েছে ডাস্টবিনগুলো। প্রশ্ন উঠছে 33,000 টাকা করে ব্যয় দেখানো প্রতিটি ডাস্টবিন তৈরিতে অধিক হলে ব্যয় হয়েছে 15 থেকে 20,000 টাকা, যার তদন্তক্রমে সাকুল্যে হিসাব করলে দেখা যাবে দুর্লভচূড়া উন্নয়ন খণ্ডের আওতাধীন জিপিগুলোতে ওই খাতে তছরূপ করা হয়েছে কয়েক কোটি টাকা। অথচ আশ্চর্যজনকভাবে এসব নিয়ে নীরব জেলা গ্রাম উন্নয়ন দপ্তর, শ্রীভূমি জেলা প্রশাসন সহ খণ্ড উন্নয়ন বিভাগ। অপরদিকে 1500 কোটি খরচে 3 লক্ষ কোটির ব্যবসা মহাকুম্ভে শুধু ধর্মীয় উৎসব নয়, বাণিজ্যের নিরিখেও বিপুল সাফল্য পেল মহাকুম্ভ। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ গিয়ে এখনই 3 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়েছে। এটা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিধানসভা অধিবেশনে এই তথ্য তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই রিপোর্ট সদ্য প্রকাশ্যে এনেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। সেই রিপোর্টে বলা হয়েছে মহাকুম্ভ যাতে সফলভাবে হয় তার জন্য উত্তরপ্রদেশ সরকার খরচ করেছে 1500 কোটি টাকা। তাতে রাজ্যের ভাড়ার এসেছে 3 লক্ষ কোটি টাকা। শুধু প্রয়াগরাজ নয়, বারাণসী অযোধ্যা সহ প্রায় 150 কিলোমিটার পরিধি জুড়ে বিপুল অঙ্কের ব্যবসা বেড়েছে। শুধু একটি উৎসবকে কেন্দ্র করে এই বিপুল ব্যবসা নজিরবিহীন বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
মহাকুম্ভ ঘিরে কোটি কোটি টাকার ব্যবসা হবে। প্রয়াগরাজ সহ গোটা উত্তরপ্রদেশের আর্থিক বিকাশ হবে, এটা জানাই ছিল। উত্তরপ্রদেশ সরকার আশা করেছিল মহাকুম্ভে 40 কোটি মানুষ আসবেন এবং 2 লক্ষ কোটি টাকার ব্যবসা হবে, কিন্তু সেই অঙ্ক যে এখনই 3 লক্ষ কোটি টাকা পেরিয়ে যাবে এটা কেউ ভাবতে পারেননি। পরবর্তী খবর কি হলো, শিলচর রেল স্টেশনের পরিকাঠামো উন্নয়নের দাবি ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির। চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরু করা সহ শিলচর রেল স্টেশনের পরিকাঠামোর উন্নীতকরণের দাবি জানালো শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি। সংগঠনের এক প্রতিনিধি দল শিলচর রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় রেলমন্ত্রী ও উত্তর পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্র প্রদানকালে সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক অধ্যাপক অজয় রায়, কার্যকরী কমিটির সদস্য যথাক্রমে মলয় ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ্র, প্রবীর রায় চৌধুরী, চম্পলাল দাস, সরল পাল, নকুল রঞ্জন পাল, হিল্লুল ভট্টাচার্য, রাহুল দেব, স্বপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক অজয় রায় বলেন, চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের এই দাবি এখন বরাক উপত্যকার গণদাবি হয়ে উঠেছে। বর্ষাকালে বরাক উপত্যকা সহ মিজোরাম, মণিপুর ও ত্রিপুরার রেল যাত্রীদের পাহাড় লাইনে যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথই এই দুর্ভোগ অবসানের একমাত্র পথ। এদিকে রেল স্টেশনের সুপারের নিকট শিলচর রেলওয়ে স্টেশনের দুর্বল পরিকাঠামো উন্নয়নের দাবি তুলেন মলয় ভট্টাচার্য। তিনি বলেন, শিলচর রেলওয়ে স্টেশনের লিফট দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে, তাছাড়া ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডও বন্ধ। প্রবীর রায় চৌধুরী বলেন, শিলচর রেলওয়ে স্টেশনের অন্নপূর্ণা ঘাটের দিকে রেলওয়ে পুলিশের কার্যালয়ের সামনে যে গেট রয়েছে তা কখনো কখনো বন্ধ করে দেওয়া হয়, এতে যাত্রীদের সমস্যা হয়। কারণ একটি গেট দিয়ে যাত্রীদের রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে গিয়ে তারাপুরের যানজটের কবলে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হয়। তিনি 2টো গেট খোলা রাখার দাবি জানান। স্টেশন সুপার স্মারকপত্র রেলমন্ত্রী ও আধিকারিকদের নিকট পৌঁছানোর ব্যবস্থা সহ শিলচর রেল স্টেশনের পরিকাঠামোগত ত্রুটি সারানো ও স্টেশনের উভয় গেট খোলা রাখার বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরবর্তী খবরটি হলো, ভুবন মেলার ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ সুপার, আশ্বাস পর্যাপ্ত নিরাপত্তার। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে আগামী 25 ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আসামের বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড়ে শুরু হচ্ছে ভুবন মেলা। আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি 3 দিন ভুবন পাহাড়ের চূড়ায় থাকা ভুবন বাবার মন্দিরে অনুষ্ঠিত হবে পূজা অর্চনা ও মেলা। মহাশিবরাত্রি ঘিরে ভুবন তীর্থে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়ে থাকে, কিন্তু প্রায় প্রতি বছরই কোনো না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। তাই এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে ও ভুবন মেলা যাতে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে ভুবন পাহাড়ের পরিস্থিতি আরো একবার খতিয়ে দেখলেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো। এদিন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, ডিএসপি হেমেন দাস সহ বিভিন্ন পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে ভুবন তীর্থের আমরাঘাট কৃষ্ণপুর রোডের কৃষ্ণপুর চরণ মন্দির কমিউনিটি হলে গিয়ে মেলার পরিস্থিতি ও তীর্থযাত্রীদের নিরাপত্তার দিক খতিয়ে দেখেন পুলিশ সুপার। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার বলেন, ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে প্রতি বছর 7-8 লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়। ভুবন পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে পুণ্যার্থীরা ভুবন বাবার পুজো দেন। এবছর কয়েক লক্ষ পুণ্যার্থী ভুবন বাবার পুজো দিতে আসবেন বলে অনুমান করা হচ্ছে। এদিকে লক্ষ্য রেখে তীর্থযাত্রীদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে স্বাস্থ্য বিভাগ, এনডিআরএফ, আধা সামরিক বাহিনী তীর্থযাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। পাহাড়ের চূড়ায় মূল মন্দিরে কৃষ্ণপুর, মতিনগর 2টি রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালনা কমিটি সহ অন্য কমিটির 5 শতাধিক স্বেচ্ছাসেবক তীর্থযাত্রীদের সেবায় নিয়োজিত থাকবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।